হ্যালো সবাইকে, আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্রাভেল ভ্লগ। আর আজকের ভ্লগে আমি তোমাদেরকে নিয়ে যাব স্পেনেরই আরও একটা সুন্দর শহর গিরোনাতে। চলো তাহলে আমার সাথে থাকো আর দেখতে থাকো। গত রাতে আমরা অনেকটা রাত করে হোটেলে ফিরেছি। ভেবেছিলাম আজ সকালে একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠবো, কিন্তু উপায় তো নেই, তাড়াতাড়ি উঠতে হয়েছে। কারণ আজকে তো আমাদের আবার রওনা দিতে হবে বার্সেলোনা থেকে গিরোনাতে। আর সেই জন্য চটপট করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে ব্যাগ তো গুছিয়েই রেখেছি, আরও একটুখানি বাকি রয়েছে, সেইটুকুটা গুছিয়ে চটপট হোটেলে চেক আউট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো গিরোনার উদ্দেশ্যে। ব্রেকফাস্টে তো অনেক কিছু আইটেম থাকে, কিন্তু অত কিছু আমি আর খেয়ে উঠতে পারি না। আমি আমার জন্য নিয়ে নিই একটা খোঁসো, একটা পাও শকোলা। এই ভয় পেয়ে যেও না, আমি কিন্তু এই নামগুলো ফ্রেঞ্চে বললাম। অ্যাকচুয়ালি একটা হচ্ছে ক্রসন আর একটা হচ্ছে চকলেট ক্রসন, ওইগুলোকেই ফ্রেঞ্চে খোঁসো আর পাও শকোলা বলে। তো যাই হোক, সেই দুটো আমি নিয়ে নিয়েছি। এই দুটো খাবার খেতে আমার ভীষণই ভালো লাগে। সাথে নিয়েছি ডিম সেদ্ধ আর নিয়েছি দুধ কর্নফ্লেক্স। সাথে ড্রিঙ্কস তো রয়েইছে, অনেক ধরনের ড্রিঙ্কসই থাকে, কিন্তু সেখান থেকে আমি অরেঞ্জ জুসটাই প্রেফার করি। এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আর আমাদের প্লেটগুলো কিন্তু যথাস্থানে রেখে দিচ্ছি। যদিও বা এটা কম্পালসারি নয় যে আমাদের ব্যবহৃত প্লেটগুলোকে এখানে রাখতে হবে, কিন্তু তবুও আমরা সবসময়তে মেক শিওর করি যে প্লেটগুলোকে যথাস্থানে রেখে দিতে। সকালের খাবার খেয়ে রুমে গেলাম, সেখান থেকে আমাদের সমস্ত ব্যাগপত্র নিয়ে হোটেল থেকে চেক আউট করে এখন আমরা আমাদের পরবর্তী জায়গায় যাওয়ার জন্য রেডি। এই যে রইল আমাদের গাড়ি, গাড়ির পেছনে এখন লাগেজগুলো রেখে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। আর ইতিমধ্যে আমরা কিন্তু রওনাও দিয়ে দিয়েছি। এখন আমাদের গন্তব্যস্থল স্পেনেরই আরও একটি সুন্দর শহর গিরোনা, যেখানে পৌঁছতে আমাদের সময় লাগবে ওই 1 ঘন্টা 20 মিনিটের মতো, মানে বার্সেলোনার হোটেল থেকে। আর এই যে গিরোনা শহরটার কথা বলছি, সেটা কিন্তু বার্সেলোনা থেকে বেশি দূর না, ওই মোটামুটি 110 কিলোমিটারের মধ্যেই কিন্তু অবস্থিত। আর ইতিমধ্যে আমরা কিন্তু অটো রুটে উঠেও গেছি, আর চটপটে কিন্তু আমরা পৌঁছে যাব। কিন্তু তার আগে যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু অন দ্য ওয়েতে একটা ফুয়েল স্টেশনে দাঁড়াতে হবে, সেখান থেকে গাড়িতে তেল ভরে নেব। যদিও বা এখন না ভরলেও চলতো, ফেরার সময় ভরলেও হতো, কিন্তু আমি সবসময় প্রেফার করি যখনই আমরা কোনো ড্রাইভ করি বা লং ড্রাইভে যাই বা কোনো ট্র্যাভেল করি, সবসময়তেই আমি মেক শিওর করি যাতে আমাদের ট্যাঙ্ক ফুল থাকে, তাহলে কি টেনশন হয় না। আর এই ফুয়েল স্টেশনের ব্যাপারটা ইন্ডিয়া থেকে একদম আলাদা। আমাদের ইন্ডিয়াতে যেমন যে কোনো ফুয়েল স্টেশনে তেল ভরে দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য লোক থাকে, এখানে কিন্তু সব কাজ নিজেকেই করতে হয়। তেল ভরা থেকে শুরু করে পেমেন্ট করা, সব কিছু নিজেকেই করতে হয়। এইখানে আমাদের সাথে একটা কাণ্ড ঘটে গেছে, যেটা পরবর্তী রাস্তা যেতে যেতে তোমাদেরকে বলছি। তো কি হয়েছে, সাধারণত এখানে যে ফুয়েল স্টেশনগুলো থাকে আর যেখান থেকে আমরা তেল ভরলাম, সেখানেই আর কি পেমেন্ট করারও অপশান থাকে, মানে ক্যাশ হোক কার্ড হোক তা দিয়ে পেমেন্ট করার অপশান থাকে। আমরা তো এইভাবেই অভ্যস্ত। হঠাৎ দেখি এখানে কোনো রকম পেমেন্টের কোনো অপশান নেই। মানে আমরা তেল ভরে নিয়েছি, কিন্তু পেমেন্ট করব কোথায়, কোনো রকম কোনো অপশান দেখছি না। এবার আশেপাশে কাউকে জিজ্ঞেসে করছি, কিন্তু তারা আবার সবাই ইংলিশ বলতে পারে না। এখানকার তো লোকাল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, আমরা তো আর স্প্যানিশ বলতে পারি না। তো যাই হোক, এদিক ওদিক করতে করতে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছি, এখন কি করব, তেলও ভরে নিয়েছি, এদিকে পেমেন্টও করতে পারছি না। আগে যদি জানতাম যে এখানে এরকম পেমেন্টের অপশান নেই, তাহলে হয়তো এই ফুয়েল স্টেশনে আর তেল ভরতাম না, অন্য কোনো স্টেশনে ভরতাম। তো যাই হোক, লাকিলি আমাদের পেছনে যে গাড়িটা দাঁড়িয়েছিল, সেখান থেকে একজন মহিলা এগিয়ে এলেন আমাদের এই বিচলিত অবস্থা দেখে আমাদেরকে হেল্প করার জন্যে। তো তিনি ইংলিশ বলতে পারেন এবং আমাদেরকে সেই ইংলিশেই বোঝালেন যে এখানে আসলে পেমেন্টটা আমাদেরকে এই ফুয়েল স্টেশনে থাকা যে সুপার মার্কেটটা রয়েছে সেখানে গিয়ে করতে হবে। তো তার জন্য আমরা যে ফুয়েল স্টেশন থেকে ফুয়েলটা নিয়েছি তার একটা নাম্বার রয়েছে, কোড নাম্বার, সেই কোড নাম্বারটা ওখানে ডিসপ্লে করা আছে। আমরা দেখলাম, তো বলছে এই নাম্বারটা নিয়ে গিয়ে বলতে হবে, তাহলেই কিন্তু ওরা বুঝে যাবে যে আমরা কত টাকার তেল ভরেছি, সেই অনুযায়ী আমাদেরকে পে করতে হবে। তো সেই মতো আমরা সেই সুপার মার্কেটে গিয়ে পে করে এলাম।
গল্প করতে করতে আমরা কিন্তু গিরোনা শহরে এসে পৌঁছে গেছি। আর সুন্দর একটা পার্কিং স্পট দেখে গাড়িটাকে পার্কও করে দিয়েছি। আর এবার পালা হচ্ছে হেঁটে হেঁটে শহরটিকে এক্সপ্লোর করার। এখন আমরা পায়ে হেঁটেই কিন্তু ওল্ড টাউনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আর চলেছি কোথায় বলো তো? আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা কিনা গিরোনা ক্যাথেড্রাল। সেটা নিয়ে তো আমার তোমাদেরকে অনেক কিছু বলার আছে, কিন্তু বলবো কখন? যখন আমরা সে ক্যাথেড্রালে পৌঁছবো। আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি সেখান থেকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে আমাদের ক্যাথেড্রালে পৌঁছতে। আর সেখানে যাওয়ার পথে যে সুন্দর সুন্দর দৃশ্য দেখছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কই তুমি? এখানে আসার পর থেকে আমাদের এত ভালো লাগছে, সব কিছু সত্যিই বলার নেই। এত সুন্দর সুন্দর জায়গা দেখলে কার না ভালো লাগে বলো? আর এই যে এইরকম প্যাটার্নের বাড়ি ঘর, যেন মনে হচ্ছে পুরনো দিনের কোনো শহরে চলে এসেছি। সত্যি বলতে এইরকম শহর দেখা আমাদের খুব কমই হয়েছে, তাই গিরোনাতে এসে আমাদের মন একদম ভরে যাচ্ছে। এটাই তো স্বাভাবিক, আমাদের খুব ভালো লাগবে। আমরা যারা শহরে থাকি সেই কংক্রিট দুনিয়া থেকে বেরিয়ে এরকম একটা মিডিয়েভাল টাউন, যেখানে সব কিছুই মানে রাস্তাঘাট বাড়িঘর সব কিছুই পাথর দিয়ে তৈরি, এসব দেখলে কার না ভালো লাগে বলো? সাথে করে আবার এই সবুজ সবুজ গাছপালাগুলো আরও সৌন্দর্য যোগ করছে। পথে এত সুন্দর সুন্দর জায়গা দেখে কি আর লোভ সামলানো যায়? তাই ভিডিও করতে করতে অনেকটাই কিন্তু আমরা দেরি করে ফেলছি, কিন্তু অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন গিরোনা ক্যাথেড্রাল, যেটা নিয়ে আগেই বললাম অনেক কিছু বলার আছে। তার আগে দেখো সূর্যি মামা কিন্তু একদম মাথার উপরে জ্বলজ্বল করছে, যার জন্য কিন্তু গরমটাও বেশ ভালোই লাগছে। কিন্তু তা বললে হবে কি, যার জন্য আসা সেটাকে আগে মন ভরে দেখে নিই। এই হলো সেই গিরোনা ক্যাথেড্রাল, যেখানে শুটিং হয়েছিল পৃথিবীর সবথেকে বিখ্যাত ওয়েব সিরিজ গেম অফ থ্রোনসের। তাই আমাদের মতো কিছু মানুষ যারা গেম অফ থ্রোনসের ভীষণ ফ্যান, তাদের জন্য এই জায়গাটি একটা অন্য মাত্রা এনে দেয়। সত্যি কথা বলতে আমাদের এই জায়গাটা নিয়ে কৌতূহলের শেষ নেই। এই ক্যাথিড্রাল বাকি আরও অন্যান্য জায়গাগুলো এতদিন কিন্তু আমি শুধুমাত্র ওই সিরিজেই দেখেছি, আর চোখের সামনে দেখতে পাচ্ছি। কেমন একটা নস্টালজিক ফিল হচ্ছে সেটা আর বলে বোঝাতে পারবো না। বাকি আরও অনেক কিছু তোমাদেরকে বলবো সিরিজটা নিয়ে, তো তার আগে এখন আমরা চটপট করে এন্ট্রি করে নিই। এদিকে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে টিকিট কাউন্টার, চটপটে পটে টিকিট কেটে নিয়ে ভেতরটা ঘুরে আসি। ক্যাথেড্রালটির এন্ট্রি ফি ওই 7.5 ইউরো পার পারসন। আমরা যেহেতু আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, সেহেতু প্রায়োরিটি লাইন দিয়ে কিন্তু চটপট করে ক্যাথেড্রালে ঢুকতে পেরেছি। আর ভেতরে গিয়েও ভালোভাবে দেখেছি, বেশ কিছুক্ষণ ওখানে বসেও ছিলাম। কিন্তু যেটা হয়েছে, ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউড নয়, সেহেতু কোনো রকম ভিডিও বা ফটো আমি তুলতে পারিনি। আর এই দিকে ক্যাথেড্রালটা ভালো করে ঘুরে এখন আমরা কিন্তু বাইরে চলে এসেছি। আর এসে দেখি অলরেডি কিন্তু এন্ট্রি বন্ধ হয়ে গেছে, তাই যারা আর কি ভেতরে যেতে পারেনি ওই সময় কমের জন্য, তারা বাইরে থেকে প্রে করছে এবং বাইরে থেকে দেখে নিচ্ছে। আর এইদিকে দেখো আমরা কিন্তু ওই ক্যাথেড্রালটার পেছন দিকে চলে এসেছি। আর এই জায়গাটাও কি সুন্দর! একটু আগেই তোমাদের বললাম না যে এই এক অন্যরকম শহর, পুরনো দিনের শহর, যার জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর এই কারণেই কিন্তু গেম অফ থ্রোনসের শ্যুটিংগুলো এখানে হয়েছে। এই যে গেম অফ থ্রোনস সিরিজটা রয়েছে, সেটা কিন্তু আসলে অনেক দিন আগেকার বিষয়গুলোকে বর্ণনা করা হয়েছে, যেখানে দেখিয়েছে রাজা প্রজা, তারপরে লড়াই যুদ্ধ জয়, সাম্রাজ্য বিস্তার, এই ধরনের জিনিসগুলো। আর তার জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ সুইটেবল। আর সেই জন্যই গিরোনাতে আসার পর বারে বারে এটাই মনে হচ্ছে যে আমরা হয়তো কোনো পুরনো দিনের শহরে চলে এসেছি। মনে হচ্ছে না আমরা এই যুগে বাস করছি। শহরটা দেখে মনে হচ্ছে কি জানি বাবা, কত যুগ আগের এই শহরটা, দেখে যে এত মন ভরে যাচ্ছে সত্যি। তো যাই হোক, ওই যে সিরিজটার কথা বললাম, সেই সিরিজের 6 সিজনের অনেকগুলো অংশ কিন্তু এই গোটা গিরোনা জুড়ে শ্যুট করা হয়েছে।
আর সেই সিরিজটার আরও বিশেষ বিশেষ কিছু অংশের শ্যুটিং কিন্তু সেই গিরোনা ক্যাথেড্রালে হয়েছে, যেটা একটু আগেই তোমাদের দেখালাম। স্পেশালি ওই গিরোনা ক্যাথেড্রালে যে সিঁড়িটা রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো পোর্শনের শ্যুটিং হয়েছে। এবার তোমাদের একটা ফান ফ্যাক্ট বলি, আমরা যখন সিরিজটাতে এই শহরটাকে টিভিতে দেখেছি আর যখন আজকে সামনে থেকে দেখছি, দুটোর মধ্যে মিল খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ ওটা হচ্ছে রিল আর এটা হচ্ছে রিয়েল। আসলেই যখন আর কি সিরিজটা দেখছিলাম তখন জায়গাগুলোকে একটু পোস্ট প্রসেসিং করে এডিট করে একটু অন্যরকম করে দিয়েছে, তাই এক্স্যাক্টলি কোন পোর্শনের শ্যুটিংটা ঠিক কোন জায়গাতে হয়েছে সেটা আমরা ঠাউর করতে একটুখানি অসুবিধাই হচ্ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা কিন্তু এই শহরটা সিটি সেন্টারে চলে এসেছি, যেটি ইউরোপের অন্যান্য সিটি সেন্টারের মতো নেই। আর এই সিটি সেন্টার মানেই নিজের প্রয়োজনীয় যাবতীয় কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। রয়েছে বিভিন্ন ধরনের দোকান প্রাসাদ, তার মধ্যে থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা নিতে আমরা এখন চলে এসেছি। আর এখান থেকে আমরা নিয়ে নেব আমাদের জন্য দুটো জেলাটো। অনেক ধরনের ফ্লেভার রয়েছে, কিন্তু আমার যেটা সব থেকে ফেভারিট সল্টেড ক্যারামেল, আমি সেটাই নেব। আর রৌনকের যেটা পছন্দ হবে ও সেটা নিয়ে নিচ্ছে। আর এই জেলাটো হাতে নিয়েই চলে এসেছি এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা হচ্ছে এই ফেমাস ব্রিজটা, যার একটা নাম রয়েছে বটে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই দিকে আমার কাণ্ড দেখো, একদিকে গরমের মধ্যে জেলোটা গলে গলে পড়ে যাচ্ছে আর আমি ছবি তুলতে ব্যস্ত না খেয়ে দিয়ে। পেছন থেকে রৌনক আমাকে বকা দিয়েই চলেছে, তোমাকে কি জেলেটা কিনে দিলাম ছবি তোলার জন্য না খাওয়ার জন্য? ওকে কে বোঝাবে যে খাওয়ার থেকেও আমাদের ছবি তোলাটা বেশি ইম্পর্টেন্ট। আর এই দিকে নদীর দুধারে যে বাড়িগুলো রয়েছে ওই অ্যাপার্টমেন্ট স্টাইলের, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? জানো এই ব্রিজটার আরও একটা নাম রয়েছে, নাম তার আইফেল ব্রিজ। আসলে এই লাল রঙটার জন্যই কিন্তু এরকম নামকরণ করা হয়েছে। তবে গিরোনাতে যে এরকম ব্রিজ একটাই আছে তা নয়, এই রকম ছোট বড় অনেক ব্রিজ রয়েছে এই গোটা গিরোনা জুড়ে, কারণ মধ্যেখান থেকে বয়ে চলেছে নদী। আর নদী থাকলে কিন্তু মানুষের যাতায়াতের সুবিধার জন্য ব্রিজের প্রয়োজন। তবে এই ব্রিজটাই আমার সব থেকে সুন্দর লেগেছে। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই দেখো সামনে রয়েছে এই রাস্তাটার মধ্যে রয়েছে একটা রেড লাইট আর দুটো বাম্পার। যখনই গাড়িটা এলো একটু খেয়াল করে দেখো, ড্রাইভার কিন্তু যে রিমোটটা দিয়ে রেড লাইটটাকে গ্রিন লাইট করে দিল, আর সাথে সাথে বাম্পারগুলো কিন্তু নিচের দিকে বসে গেল আর গাড়িটা খুব সুন্দরভাবে এগিয়ে গেল। আর যখনই গাড়িটা চলে গেল সাথে সাথেই কিন্তু গ্রিন লাইটটা রেড লাইট হয়ে যাবে আর এই যে বাম্পারগুলো আবার আগের জায়গায় ফিরে আসবে। এইরকম করার কারণ হচ্ছে এই জায়গাটাতে শুধুমাত্র গাড়ি নিয়ে তারাই এন্ট্রি করতে পারবে যাদের নির্দিষ্ট পাস রয়েছে, আর যারা আর কি এখানকার রেসিডেন্ট। বাকি ট্যুরিস্টরা কিন্তু গাড়ি নিয়ে এত দূর আসতে পারবে না, তাকে এখানে ভিজিট করতে গেলে গাড়িটার নিচে কোনো একটা পার্কিং স্পটে পার্ক করে তবেই আসতে হবে। যেমন ইটালিতে রয়েছে জেটিএল জোন। সাধারণত এই জোনগুলো কোনো ট্যুরিস্ট এরিয়া বা সিটি সেন্টারে হয়ে থাকে। কেবলমাত্র সেই গাড়িগুলোই সেই জেটিএল জোনের মধ্যে এন্ট্রি করতে পারবে যাদের রয়েছে স্পেশাল পারমিশন আর যাদের কর্মস্থল বা বাড়ি সেই জেটিএল জোনের মধ্যে পড়ছে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চটা সেরে নেব ম্যাকডোনাল্ডসে। যদিও বা আমি এটাকে লাঞ্চ বললাম, তবে লাঞ্চ কিন্তু বলা চলে না, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে তেমন কেউ নেই। আসলে ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল, আর মধ্যেখানে যে একটুখানি বসে সময় নিয়ে লাঞ্চ করব সেটা আর হয়ে ওঠেনি। তাই ভাবলাম সব কিছু ঘুরে টুরে বাড়ি যাওয়ার আগে একটু খেয়ে দে, তারপর না হয় রওনা দেবো। গিরোনা শহরকে খুব ভালো মতো করে ঘুরে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এখন চলে এসেছি আবার সেই পার্কিং স্পটে। এখান থেকে গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। যেহেতু গিরোনা থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, ওই কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাব, সেই জন্যই কিন্তু গিরোনাতে থাকার কোনো প্ল্যান করিনি।
আর এখন যেহেতু সামার চলছে, বাইরে অনেকক্ষণ সূর্যের আলো থাকে, তা প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত। সেই জন্যই কিন্তু আজকের আমাদের প্ল্যানটা ওই রকমই ছিল যে বার্সেলোনা থেকে গিরোনা আসবো, গিরোনা শহরটা ভালো মতো করে ঘুরে তারপরে আমরা বাড়ি ফিরবো। আর এখন সেটাই করছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, অনেক অনেক ঘুরতে থেকো আর আমার ভিডিওস দেখতে থেকো। যদি এই ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। আমার এই ট্রাভেল ব্লগগুলো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো তবে, টাটা, বাই বাই, আবার দেখা হবে।